দেখে নেব খেলার সময় শিরোনাম। বিপিএল এ ফিক্সিং সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ক্রিকেটার অমিত মজুমদার সহ সাময়িক নিষিদ্ধ 5 জন জড়িত নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা। বুলবুলের স্বেচ্ছাচারিতার জন্য বড় ক্ষতি বিসিবির। সবশেষ বিপিএল এ চুক্তি ছাড়াই অংশ নেয় নোয়াখালী ও সিলেট। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির জন্য ক্ষতি 14 কোটি টাকা। সময় কম পাওয়াতেই 2 বিপিএল এ হজবরলা পাকিয়েছেন বুলবুল ফারুক। মন্তব্য সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের। ক্রিকেটকে ফিক্সিং মুক্ত করতে রাষ্ট্রীয় আইনের তাগিদ। কাল বছরের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে পিন্ডির স্মৃতি ফিরিয়ে আনতে চান শান্ত। ইনজুরিতে বাবরকে হারিয়ে ব্যাকফুটে শান মাসুদ। এবং মাসিক $26,000 বেতনে ওয়েলসের ক্রিস কোলম্যানকে হামজা জামালদের দায়িত্ব দিতে চায় বাফুফে। বনিবানা না হওয়ায় বাদ রোজারিও। আর্থিক সাহায্যে ইতিবাচক মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। অবশেষে সামনে এলো বিপিএল এর সবশেষ আসরে ফিক্সিংয়ে জড়িতদের নাম। সন্ধ্যায় অফিসিয়াল এক ইমেইলে 5 জনকে সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি, যাদের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার, চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিভিন্ন সময় কাজ করা সামিনুর রহমানের বিরুদ্ধেও ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের বিস্ফোরা ফিক্সিং। বিপিএল ক্রিকেটার তুলে আনতে যতটা না ভূমিকা রেখেছে, তার চেয়ে অনেক বেশি আলোচনায় থেকেছে ফিক্সিং ইস্যুতে। তারকা ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততা কলুষিত করেছে দেশের ক্রিকেটকে। কিন্তু বেশিরভাগ সময়ই ফিক্সিং এর বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বোর্ড। কিন্তু এবার ব্যতিক্রম। সবশেষ আসরে ম্যাচ গড়াপেটায় জড়িত 5 জনের নাম প্রকাশ করেছে তামিম ইকবালের বোর্ড, যেখানে আছেন এক ক্রিকেটারও। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বারবারই ফিক্সিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছিল। আইসিসির দুর্নীতি দমন ইউনিটে কাজ করা অ্যালেক্স মার্শালকে এনে তদন্ত কাজও পরিচালনা করেছিল। দীর্ঘ তদন্তের পর 900 পৃষ্ঠার রিপোর্ট তৎকালীন বোর্ডের হাতে তুলে দিয়েছিলেন মার্শাল। তবে ওই রিপোর্টে কাদের বিরুদ্ধে ফিক্সিং এর প্রমাণ পাওয়া গিয়েছিল তা থেকে গেছে আড়ালে। কেননা কোনো এক অজানা কারণে বুলবুলের বোর্ড কখনোই তা প্রকাশ করেনি। অনেকেরই সন্দেহ, হয়তো তার সামনে এলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা হতো। তামিম ইকবাল অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে আর বসে থাকেননি। বুলবুলের সময়ে মাঠে গড়ানো বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি, যেখানে একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। 12তম আসরে ব্যাটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এই ব্যাটার। এদিকে একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও প্রমাণ পেয়েছে বিসিবি। কাঠগড়ায় কয়েকটি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হক ও সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবিরের নাম রয়েছে বিসিবির ওই ইমেইলে। এছাড়া নবম, দশম ও একাদশ আসরে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকা সামিনুর রহমানকেও সাময়িক নিষিদ্ধ করেছে বোর্ড। অভিযুক্তদের নোটিশ পাওয়ার 14 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শুরু থেকেই মাঠের লড়াই ছাপিয়ে বিপিএলে বারবার আলোচনায় এসেছে মাঠের বাইরের অন্ধকার এক জগৎ। 2012 সালের প্রথম আসর থেকে 2026, এই এক যুগেরও বেশি সময় ধরে স্পট ফিক্সিং আর ম্যাচ ফিক্সিং এর কালো মেঘ পিছু ছাড়েনি বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগের। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও নতুন কিছু নাম। 2012 সাল বিপিএল এর শুরুর বছরেই মাশরাফি বিন মুর্তজার করা একটা অভিযোগ নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট অঙ্গনকে। এক সহ খেলোয়াড় তাকে ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন, এমন অভিযোগ তিনি জানান দুর্নীতি বিরোধী ইউনিটকে। সেই শুরু। এরপর 2013 সালে এলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের স্বীকারোক্তি এবং তার শুরুতে 8 বছর, পরে যা কমে হয়েছিল 5 বছরের নিষেধাজ্ঞা বিপিএল এর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে আছে। লু ভিনসেন্ট থেকে কৌশল লোকোয়ারিচ্চি, বিদেশি তারকারাও রেহাই পাননি দুর্নীতির সেই করাল গ্রাস থেকে। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল তাদেরও। নিষিদ্ধ হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কর্মকর্তারাও। মাঝের কয়েক বছর কিছুটা স্তিমিত থাকলেও 2025 এবং 2026 মৌসুমে আবারও ফাটল ধরে বিপিএলে। বিসিবি এবং আকসুর দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে 36টি সন্দেহজনক ঘটনা, যেখানে ধীরগতিতে ব্যাটিং থেকে শুরু করে অস্বাভাবিক ফিল্ডিং প্লেসমেন্ট সবই ছিল অ্যালেক্স মার্শালের আতশী কাচের নিচে। যে কারণে 2026-এর নিলাম থেকে সরিয়ে নেওয়া হয় 8 ক্রিকেটারকে।
সেই তদন্তেরই ধারাবাহিকতায় এবার বড় পদক্ষেপ নিল বিসিবি। দুর্নীতির অভিযোগে বিপিএল এর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে সাময়িক নিষিদ্ধ করেছে বোর্ড। ক্রিকেটার অমিত মজুমদার এবং সিলেট টাইটান্সের সাবেক ম্যানেজার রিজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে জুয়া বা ব্যাটিং এ জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান এবং নোয়াখালী এক্সপ্রেসের সহমালিক মোহাম্মদ তৌহিদুল হক তৌহিদকে তদন্তে তথ্য গোপন, মেসেজ ডিলিট করা এবং অসহযোগিতার দায়ে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া সামিনুর রহমান নামে একজনকে বিপিএল এর নবম, দশম এবং একাদশ আসরে খেলোয়াড় এবং এজেন্টদের সাথে সন্দেহজনক যোগাযোগের দায়ে বিপিএল এর নিষিদ্ধ করা হয়েছে। বাকি অভিযুক্তদের সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং আগামী 14 দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। 300 ঘন্টারও বেশি অডিও ভিডিও রেকর্ডিং এবং তথ্য প্রমাণের ভিত্তিতে এই ব্যবস্থা নিয়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। বিশ্বব্যাপী এখন অনুষ্ঠিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সে তালিকায় গেল বছরে নানা ঘটনায় নিচের দিকে এই অবস্থান ছিল বিপিএল এর। নতুন এই ফিক্সিং কাণ্ডে বিশ্বব্যাপী আবারও যে এই লিগ নিয়ে নেতিবাচক ধারণা সৃষ্টি হবে তার বলার অপেক্ষা রাখে না। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। গেল বিপিএল এর অব্যবস্থাপনার জন্য আমিনুল ইসলাম বুলবুল সহ গভর্নিং কাউন্সিলকে জবাবদিহিতার আওতায় আনা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ইন্টিগ্রিটি ইউনিটের বাধার পরও প্রভাব খাটিয়ে ফ্র্যাঞ্চাইজি দেয়া, বোর্ডের সঙ্গে চুক্তি ছাড়াই দল পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে বর্তমান বোর্ড। বুলবুলের বোর্ডের স্বেচ্ছাচারিতায় বিপিএল এ 14 থেকে 16 কোটি টাকা ক্ষতি হয়েছে বিসিবির। ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে আগামীতে বিপিএল না আয়োজনের পক্ষে তামিম ইকবাল। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে বিশ্বব্যাপী সমাদৃত, সেখানে বাংলাদেশের লিগ যেন দুর্নামের আখড়া। বিপিএল যেখানে হতে পারত দেশের ক্রিকেটের ব্র্যান্ড, সেখানে ফিক্সিং আর মালিক পক্ষের অপেশাদারিত্বে দিনকে দিন অধপতন হয়েছে লিগের। 5 আগস্ট পরবর্তী পরিবর্তনের গল্প শুনিয়ে বোর্ডের দায়িত্বে এসে বিপিএল আয়োজন করেছেন ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল। ফারুক কিছুটা লাভের মুখ দেখালেও আইসিসি, এসিসিতে কাজের অভিজ্ঞতা দেখিয়ে 14 থেকে 16 কোটি টাকা লস করে গেছেন বুলবুল। বর্তমানে দায়িত্বে না থাকলেও তৎকালীন দায়িত্বে থাকা কর্তাদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিলেন তামিম। ওরা যারা এই সিদ্ধান্ত নিয়েছিল এই টিমকে অ্যাওয়ার্ড করার জন্য, তাদের ওই রেসপন্সিবিলিটি নিতে হবে। আর রেসপন্সিবিলিটি সহ আমরা ওটার জন্য যা করার দরকার আমরা তা করব। বিকজ আজকে আমি যদি একটা ফ্র্যাঞ্চাইজকে, যেখানে আমার নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টির নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না, আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করব আর বিসিবি পে করবে। হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল বিকজ উনি কোন রিজনসে 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোকরে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছেন। হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, হি হ্যাজ টু আনসার অল অফ দিস। ওটা আমরা বোর্ডের ওয়েতেও প্রশ্নবিদ্ধ করতে পারি, আইনগতভাবে এটা দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডিসকাস এন্ড গো ফরওয়ার্ড। এমন ক্ষতির মুখে পড়ার বড় কারণ ফ্র্যাঞ্চাইজি দেওয়ার আগে পেশাদারিত্ব বজায় না রাখা। যে নিয়ম বিসিবি করেছে সে নিয়মই ভঙ্গ করেছে তৎকালীন বোর্ড। এমনকি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি পর্যন্ত করেনি তারা। নোয়াখালী আর সিলেট দুইটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয়। এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? তো ডোন্ট ইউ থিংক হি হ্যাজ টু বি আনসারেবল? বিসিবির মধ্যে 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। এটা মেজরিটি অফ দেম ওয়াজ বিকজ অফ চিটাগং ফ্র্যাঞ্চাইজ, যেটা বিসিবিকে নিতে হচ্ছে। আপনাদের নিজেদের ভুলের কারণে আপনি স্পেন্ড করছেন। আপনারা সব রুলসটা মেনটেন করে যদি টুর্নামেন্টটা করতেন, তারপরে যদি এটা ফেল করতো, তাহলে ঠিক আছে, একটা ব্যবস্থা করা যায়। বাট আপনারাই নিজেরাই বসে দায়িত্বে প্রত্যেকটা রুলস আপনারা ফেল করছেন। টিম দিচ্ছেন কারে? যাকে আপনাদেরই লোকজন নিষেধ করছে যে এদেরকে টিম দেওয়া যাবে না, আপনার তাদেরকেই দিচ্ছেন। যে বিপিএল এর ক্রিকেট ক্লিন হচ্ছে না, এই বিষয়টা তো আপনি ধরে আনতে হবে যে ক্লিন তো উপর থেকেও হচ্ছিল না। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? পুরনো বোর্ডের অনৈতিকতা প্রকাশের সঙ্গে নতুন ঘোষণা দিয়েছেন তামিম। পূর্ণাঙ্গ দায়িত্বে আসলে ভালো মানের ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল না আয়োজনের পক্ষে তিনি। সামনে যদি ইনশাআল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার করব, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে,
যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে। অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে এটার চেয়ে না করাই ভালো। পূর্ববর্তী বোর্ডের করা তদন্তের প্রেক্ষিতে প্রমাণ পাওয়া ব্যক্তিদের শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তামিম, যার পরিপ্রেক্ষিতে প্রথম দফায় 1 ক্রিকেটার সহ 5 ব্যক্তিকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। রাইটভাবে করতে পারি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফিক্সিংকে দেশের ক্রিকেট থেকে নির্মূল করতে হলে বিসিবির পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আইন করা জরুরি, এমন মত সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ সাঈদুজ্জামানের। গেল বিপিএল আয়োজনে সাবেক 2 সভাপতি সময় কম পাওয়ায় এমন অব্যবস্থাপনা হয়েছে বলে মত তার। তামিম ইকবালের উদ্যোগ বাস্তবায়ন হলে বিপিএল সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হবে বলে মনে করেন তিনি। তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব নিয়ে বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। তার মাঝে আজকে বিপিএল নিয়ে কিছু কড়া বার্তা দিয়েছেন। আগের বোর্ডগুলো যেভাবে বিপিএল পরিচালনা করেছে তার মাঝে অনেক অসঙ্গতি ছিল, সেই বিষয়গুলো তিনি সামনে এনেছেন এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাঈদুজ্জামান ভাই। সাঈদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে একটু পেছন থেকে আসি, যে ফারুক আহমেদের কথা যদি বলি, তিনি যে বিপিএলটা যে সময় করেছেন তখনও এই ধরনের একটা টানাপোড়েনেই ছিল। বলা যায় না যে খুব বড় বড় প্রতিষ্ঠানগুলো এসেছে, তারপরও লাভ দেখেছি। বুলবুলের পরিচালনার ক্ষেত্রে এসেছে লসটা কেন হলো? মানে তাদের গন্ডগোল বা গরমিলটা কোথায় হলো? আমার কাছে মনে হয় যে সময়টা খুব কম ছিল, খুব অল্প সময় ছিল এবং যেটা আমরা সবসময় বলি যে খেলোয়াড়দের পক্ষ থেকে একটা বিরাট চাহিদা থাকে যেন বিপিএলটা হয়, বিকজ এটা সবচেয়ে বেশি উপার্জনের জায়গা ক্রিকেটারদের। তো সেই দায়বদ্ধতা থেকে তিনি হয়তো করেছেন। বাট আমার যেটা মনে হয় যে দলগুলোকে যেভাবে নেওয়া হয়েছে ওই অল্প সময়ে এর চাইতে বেশি কি করতে পারতেন। সিরিয়াস ডাউট একটা হতে পারতো, যেটা টুর্নামেন্টটা না করা ওই সময়, ওই অল্প সময়ের মধ্যে। আমরা জানি যে 2024 অগাস্টের পর থেকে ব্যবসা বাণিজ্য একটা মন্দা আমরা দেখেছি, যে কারণে ইনভেস্টরও ওরকম ছিল না, যারা দল নিয়েছে তারাও ওইভাবে স্পন্সর পায়নি। বাট আমার যেটা মূল সমস্যা হলো যে একটা হলো খেলোয়াড়দের পক্ষ থেকে চাপ থাকে, বোর্ডে যিনি আসতেন সেই সময় যদি তামিম ইকবালও থাকতেন বা ফারুক আহমেদও, যেভাবে আন্ডার প্রেশার, ফারুক আহমেদও কিন্তু খুব অল্প সময়ে করেছেন, হেস্টিলি দল নিয়েছেন। আসলে সমস্যার মূলে কোনটা জানেন? একটা হলো অর্থনীতি, আমি ওটা সেকেন্ড সমস্যা বলবো। প্রথম সমস্যা হলো বিপিএল এর ইমেজ। 5 জন ক্রিকেটারকে যে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হলো, সেই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন? এটা দিয়ে কি আসলে বিপিএল এর যেই ফিক্সিং, এই জিনিসগুলো কি রোধ করা সম্ভব? আসলে একটা কি, আপনি বিপিএল এর এই নেতিবাচক ফিক্সিং ইস্যু যেটা, সেটা নিয়ে নতুন আলোচনা না, এটা শুরুর আসর থেকে আলোচনা হয়ে আসছে এবং বাড়তে বাড়তে গত 2টো আসরে আমরা যেটা দেখলাম, যে আমরা প্রেস বক্সে যেসব কথা শুনতাম, মনে হচ্ছে যে পুরো টুর্নামেন্টটাই একটা সেট আপ গেম। তো 5 জনের নাম এসছে, 5 জনকে শাস্তি দেওয়া হচ্ছে। যদি সত্যি সত্যি এদের ভিতরে এভিডেন্স থেকে থাকে, যদি শাস্তি দেওয়া হয়, আমরা তো একটা এক্সাম্পল সেট হলো, হয়তো ভবিষ্যতে আর 10 জন ক্রিকেটার সতর্ক হবেন। তামিম অনেকগুলো আশার কথা শুনিয়েছেন, বিপিএলটাকে আসলে কীভাবে ব্র্যান্ডের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ করা যায়, সেই যে স্বপ্নগুলো তিনি দেখালেন বা তিনি নিজেও দেখছেন, কতটা আসলে বাস্তবসম্মত মনে হয়? আমার কাছে মনে হয় খুবই সম্ভব। ধরেন তিনি রবির কাছে গিয়েছিলেন, বাংলাদেশ টিমের জার্সি স্পন্সর যারা, তো ওই প্রতিষ্ঠান নিশ্চয়ই একটু ভরসা পাবেন যে এত বড় একটা ফেস এসছেন। আমার মনে হয় যে যদি উনি একটা টিম করেন যারা রিনাউন্ড ফেস ক্রিকেটের, যদি ওই কর্পোরেট হাউসগুলোকে ভরসা দেন এবং সত্যিকার অর্থে একটা যদি রেভিনিউ শেয়ারিং বা যে সম্মানটা একটা কর্পোরেট হাউস প্রত্যাশা করেন, বিকজ তারা তো ইনভেস্ট করবেন এবং ওই আপনি 1-2 বছর 3 বছরের চুক্তি দিয়ে কিছু হবে না। আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রিটা করছেন কিন্তু যে আজকে করে কালকে লাভের আশায় না। একটা ফ্র্যাঞ্চাইজি একটা ইন্ডাস্ট্রি, আপনি এটাকে 10 বছর বা 8 বছরের চুক্তিতে দেন। ধন্যবাদ সাইদ ভাই, আপনাকে অসংখ্য এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। দর্শক আসলে শুনছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাঈদুজ্জামান, তিনি আসলে বলছিলেন বাংলাদেশের বিপিএল এর আসলে আয়োজনের পেছনের যেই ঘটনার বিষয়গুলো এবং তামিম ইকবাল যেই স্বপ্নগুলো দেখেছেন, সেই স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন সম্ভব এবং সেই পথে যদি এগিয়ে যায় নিশ্চয়ই বিপিএল ওয়ার্ল্ডে একটি ব্র্যান্ড হয়ে দাঁড়াবে বাংলাদেশের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে টেস্ট সিরিজের খবর। বছরের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের পরীক্ষা নাজমুল হোসেন শান্তদের সামনে। গত চক্রের ব্যর্থতা মুছে টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার উন্নতির কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে হাঁটুর ইনজুরিতে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। যদিও যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সকাল 10টায়।
ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। বছরের প্রথম টেস্ট, ঘরের মাঠে চ্যালেঞ্জটা বেশি স্বাগতিকদের। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ঘরের মাঠে অর্জনের খাতা ছিল প্রায় শূন্য, মাত্র এক জয়। ঘরের বাইরের সাফল্যের পরেও তাই টেবিলের 7 নম্বরে থেকে মৌসুম শেষ করে টিম বাংলাদেশ। এবারের চক্রে তাই ভাগ্য বদলাতে চান নাজমুল হোসেন শান্ত, আর তা করতে শুরুতে যে জয়ের বিকল্প নেই মানছেন টাইগার টেস্ট অধিনায়ক। লাস্ট 2 বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, যেটা আপনি বললেন যে 7 নম্বরে শেষ করেছে। আমার মনে হয় এটা ভালো একটা অ্যাচিভমেন্ট। স্লোলি এই জায়গাটাতে ইমপ্রুভ হচ্ছে, যেটা আগের সার্কেলগুলোতে হয়নি। এবছর টার্গেট থাকবে আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে, বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো এগুলো খুব ইম্পর্টেন্ট। চ্যালেঞ্জ পাকিস্তানেরও। শেষ দেখায় ঘরের মাঠে টাইগারদের কাছে ধবল ধোলাইয়ের স্মৃতি। প্রতিপক্ষের মাঠে মেন ইন গ্রিন সবশেষ টেস্ট জিতেছে বছর 3 আগে। চলতি সিরিজে তাই আন্ডারডগ তকমা থাকবে পাকিস্তানির গায়ে। অতিথিদের বড় পরীক্ষা নেবে টাইগার পেস ডিপার্টমেন্ট। রানা তাসকিনদের প্রশংসা করেছেন পাকিস্তান অধিনায়কও। তবে নিজেদের স্কোয়াডে বিশ্বাস রাখতে চাইছেন শান মাসুদ। কন্ডিশন যেমনই হোক না কেন মানিয়ে নেবার সামর্থ্য আছে, দাবি মেন ইন গ্রিন অধিনায়কের। তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী। আমি এ পর্যন্ত যা দেখেছি সম্ভবত এটি বাংলাদেশের সেরা আক্রমণ। আমরা 16 সদস্যের একটা ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি, যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি। এখন লক্ষ্য 10 দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে। ঘরের মাঠে এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সেরা অর্জন একটা ড্র, তাও 12 বছর আগে খুলনায়। সে ম্যাচে দলের সেরা ব্যাটার ছিলেন সারফরাজ। এবার সেই ব্যাটারই পাকিস্তান দলের হেড কোচ। 2 বছর পর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো দলকে ঘরের মাঠে আতিথ্য দিতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার এসেছিল প্রোটিয়ারা। ওই সিরিজে ধবল ধোলাই হয় টাইগার্স। সাদা পোশাকে 2 দলের দেখা হয়েছে এখন পর্যন্ত 14 বার, যেখানে 11 জয় মেন ইন গ্রিনদের। বাংলাদেশের জয়ের সংখ্যাটা মাত্র 2। তবে টাইগারদের বিপক্ষে 2021 সালের পর আর জেতেনি পাকিস্তান। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মিরপুরে সাদা পোশাকে অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিমের। টেস্টের 109তম ক্যাপ ওঠার দৌড়ে এগিয়ে এই বাঁহাতি ওপেনার। এছাড়া উইকেটে ঘাস থাকায় একাদশে 3 পেসার রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানা, তাসকিন আহমেদের সঙ্গে শরীফুল নাকি এবাদত, সেই সিদ্ধান্ত শেষ মুহূর্তে চূড়ান্ত করবেন অধিনায়ক শান্ত। পাকিস্তানের বেশ কিছু পরিচিত ক্রিকেটারের সঙ্গে টনি হ্যামিংয়ের একান্ত আলাপ। তবে টনি হ্যামিংয়ের জন্য পাকিস্তানের সময়টা খুব ভালো কাটেনি। এর আগে বাংলাদেশ যখন সেখানে সফরে গিয়েছিল তখন পাকিস্তানিরা হোয়াইট ওয়াশ হওয়ার পরে চাকরি খুঁয়েছিলেন এই পিচ কিউরেটর। এবার বাংলাদেশের দায়িত্বে আছেন এবং তার সামনে একটা প্রতিশোধ নেয়ার সুযোগ, যেখানে ভালো একটা উইকেট তৈরি করে দিয়ে আবারও সেই পাকিস্তানকে ভোগান্তিতে ফেলতে পারেন এই অজি পিচ কিউরেটর। উইকেটে কিছুটা ঘাসও রয়েছে, যেখানে আসলে দিনের প্রথম সেশনে পেসাররা বড় ছড়ি ঘোরাতে পারে। সংবাদ সম্মেলনেও এমন কথাই শান মাসুদ বলেছেন। যদিও বা শান মাসুদ এতটুকু আত্মবিশ্বাসী, তাদের স্কোয়াডে যে পেসাররা রয়েছেন যে কোনো কন্ডিশনে আসলে সামর্থ্যের প্রমাণ দিতে পারে। নাজমুল হোসেন শান্ত অন্যদিকে একই কথা বলেছেন। নিজেদের পেস ইউনিট নিয়ে বেশ গর্বিত এই টাইগার টেস্ট অধিনায়ক। তাসকিন, নাহিদ রানারা যেভাবে খেলছেন তাতে এই ম্যাচে বাংলাদেশ হয়তো এমনটাই চাইবে যে পেসাররা যেন শেষ পর্যন্ত কিছুটা হলেও সুবিধা পায়, কারণ কাগজে কলমে পাকিস্তানের এই পেস অ্যাটাকের থেকে এগিয়ে আছে স্বাগতিকরাই। তবে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ থাকবে নিজেদের একাদশ সাজানো নিয়ে। সম্ভাবনা রয়েছে তানজিদ তামিমের অভিষেকের। সবশেষ যে ফার্স্ট ক্লাস ম্যাচটা তিনি খেলেছিলেন গত বছরের নভেম্বরে, সেখানে কিন্তু 140 রানের একটা ইনিংস খেলেছিলেন এবং এই ব্যাটারের গড়টাও কিন্তু দারুণ, 40-এর বেশি। তবে তানজিদ তামিম শেষ পর্যন্ত অভিষেক করতে পারবেন কিনা, কিংবা বাংলাদেশ এই টেস্টে 109তম প্লেয়ারকে টেস্ট ক্যাপ উপহার দেবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। কারণ সাদমান এবং জয়ের যে জুটিটা রয়েছে সেই জুটিটা বাংলাদেশ দল ভাঙবে কিনা সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। তবে আপাতত অপেক্ষা দীর্ঘ হচ্ছে অমিত হাসানের সামনে। এই ব্যাটারের জন্য অন্তত এই টেস্টে একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। যদি আমি পেস ইউনিট নিয়ে কথা বলি, সেখানেও আসলে টিম ম্যানেজমেন্টকে মাথার ঘাম ঝরাতে হবে। বাংলাদেশের বর্তমানে পেসের যে বিপ্লব চলছে সেখানে আসলে একাদশের পেসার
নির্ধারণ করাটা কিন্তু বেশ কঠিন। তবে যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে এই ম্যাচে নাহিদ রানা নিশ্চিতভাবেই খেলতে যাচ্ছেন। সুযোগ আছে তাসকিন আহমেদের, যেহেতু তাসকিন আহমেদকে সবশেষ সিরিজে বিশ্রামে রাখা হয়েছিল। তাসকিন আহমেদও লাল বলের এই ফরম্যাটে আবারও ফিরতে যাচ্ছেন। তার পাশাপাশি থার্ড পেসারকে আমরা দেখতে পারি, যেহেতু উইকেটের অবস্থা দেখে মনে হচ্ছে উইকেটটা বেশ পেস বান্ধব হবে। সেক্ষেত্রে থার্ড পেসার হিসেবে লড়াই আছেন দুজন, শরীফুল ইসলামের পাশাপাশি এবাদত হোসেনকেও হয়তো বিবেচনায় রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। যদিও এবাদতের জন্য জাতীয় দলের জার্সিতে শেষ অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়, তবে সবশেষ যে বিসিএল ফরম্যাটে তিনি খেলেছেন সেখানে কিন্তু দারুণ প্রতিভার স্বাক্ষর দিয়েছেন ইনজুরি থেকে ফিরে আসা এই পেস বোলার। সব মিলিয়ে বাংলাদেশ দল চাইবে নিজেদের সেরা একাদশটা তৈরি করতে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফরম্যাটটা রয়েছে সেই সাইকেলে ভালো করতে হলে প্রতিটা টেস্ট ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ সব দলের সামনে। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। ফুটবলের খবর। কাজের অভিজ্ঞতা আর বেতন সব মিলিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ক্রিস কোলম্যানকে বেছে নিতে যাচ্ছে বাফুফে। এজন্য প্রতি মাসে 26,000 মার্কিন ডলার বেতন চেয়েছেন ওয়েলসকে ইউরো চ্যাম্পিয়নশিপে তোলা এই কোচ। ব্রাজিলের রোজারিও মিকেল কোচ হওয়ার রেসে থাকলেও তার দাবি 30,000 মার্কিন ডলার। এদিকে কোচের বেতন বাবদ ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বাফুফে। এই মুহূর্তে দেশের ফুটবলে সবচেয়ে আলোচিত নাম ক্রিস কোলম্যান। জাতীয় দলের কোচ হিসেবে আবেদন করার পর থেকেই তাকে ঘিরে সম্ভাবনা। বাফুফের সঙ্গে সাক্ষাৎকারের পর সেই সম্ভাবনা এখন আরও জ্বলজ্বলে। কোচ হিসেবে কোলম্যানের প্রোফাইল নিয়ে কখনোই সংশয় ছিল না ফেডারেশনের, তবে চিন্তা ছিল পারিশ্রমিক নিয়ে। ইন্টারভিউয়ে 26,000 মার্কিন ডলার চেয়েছেন ওয়েলস কোচ। ইঙ্গিত আছে এই অঙ্কটা কমানোর। এর আগে কাব্রেরার পেছনে প্রায় 15,000 মার্কিন ডলার খরচ ছিল বাফুফের। বাড়তি অর্থের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিছুটা সহযোগিতা পেলেই মিলে যাবে 2-4। হামজাদের কোচ হওয়ার দৌড়ে এখনও ভালোভাবে উচ্চারিত হচ্ছে রোজারিও মিকেলের নাম। কোলম্যানের মতো তিনিও যথেষ্টই যোগ্যতা সম্পন্ন, তবে বাফুফের কাছে তিনি দাবি করেছেন মাস প্রতি 30,000 মার্কিন ডলার। তাই কিছুটা হলেও দৌড়ে পিছিয়ে ব্রাজিলকে অলিম্পিক গোল্ড মেডেল উপহার দেয়া এই কোচ। কোয়ালিটিটা আমরা ইনশিওর করব, তারপরে আমাদের হলো আর্থিক বিষয়টা আপনাদের। রোজারিও মিশেল যে আছে উনি 25 কি 30,000 ডলার চেয়েছেন। এদিকে কোচ নিয়োগের আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। দেশের ফুটবল উন্নয়নের জন্য একজন ভালো কোচ নিয়োগের গুরুত্ব তুলে ধরে চেয়েছেন মন্ত্রণালয়ের সহযোগিতা। সব শুনে ইতিবাচক সাড়া দিয়েছেন আমিনুল হক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সার্বিকভাবে আমরা যে কোচকে সিলেক্ট করব তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। তো হোপফুলি বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আমাদের সার্বিক সীমাবদ্ধতা রক্ষা করে আমরা বেস্ট পসিবল যাকে ভালো মনে হয় আমরা সেই কোচকে আমরা আসলে সিলেক্ট করতে চাই। শর্ট লিস্ট থেকে আপাতত 6 থেকে 7 জনের সঙ্গে কথা বলেছে বাফুফে। দ্রুতই বাকিদের ইন্টারভিউ শেষ করে কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাফের প্রস্তুতির স্বার্থে থাইল্যান্ডে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে দেশটিতে 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে আফিদা খন্দকারের দল। থাইল্যান্ডে 2 সপ্তাহের ট্রেনিং শেষে আগামী 21 মে সরাসরি ভারতে যাবে বাংলাদেশ দল। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লড়াই। গ্রুপের অন্য দল স্বাগতিক ভারত। এদিকে ভিসা জটিলতায় টিমের সঙ্গে যেতে পারেননি 2 ফুটবলার এবং 7 কর্মকর্তা। পরে তাদের ভিসা সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন। কাল ভোরে দলের সঙ্গে থাইল্যান্ডে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। খেলা সময়ে আরও থাকছে। যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে ইরানের নতুন শর্ত। IRGC-কে নিয়ে নেতিবাচক খবর চায় না তেহরান। 20 মে জুরিখে আলোচনায় বসবে ফিফা। RFL ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সম্প্রতি ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের বাছাইয়ে দুর্দান্ত পারফরমেন্স করে মূল পর্ব নিশ্চিত করেছে দলটি। আর এই সাফল্যের পেছনে বড় অবদান দিনাজপুরের খেলোয়াড় অর্পিতা পালের। অভাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করে আসা অর্পিতার কীর্তিতে গর্বিত দিনাজপুরবাসী। পেয়েছেন সংবর্ধনাও। গোলাম নবী দুলালকে সঙ্গে নিয়ে রেদওয়ান হিমেলের রিপোর্ট। ছবি তুলেছেন মঞ্জিদ আলম শিমুল।
সম্প্রতি নারী হকিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাছাই পর্বে রানার্স আপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকিতে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী দল। সেই দলের অধিনায়ক দিনাজপুরের অর্পিতা পাল। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের বাছাই পর্বের বড় মঞ্চে রেখেছেন প্রতিভার স্বাক্ষর। দিনাজপুর সদরের রাজবাটি এলাকার নির্মাণ শ্রমিক অমল পাল ও সরস্বতী পালের মেয়ে অর্পিতা। বাড়ির পাশে জুবলি স্কুলে লেখাপড়ার পাশাপাশি আগ্রহ ছিল হকিতে। প্রতিভাবান এই খেলোয়াড় জায়গা করে নেন বিকেএসপিতে। তার নেতৃত্বেই বাংলাদেশ নারী হকি দল এখন এশিয়ার মূল পর্বে। চেষ্টা ছিল চ্যাম্পিয়ন হওয়ার, হয়তোবা চ্যাম্পিয়ন ট্রফি দিতে পারিনি, বাট রানার আপ মেডেল আমরা দিতে পারছি বাংলাদেশকে। ফেডারেশন আমাদেরকে খেলার জন্য সুযোগ দিছে, বাট প্র্যাকটিসের জন্য বিকেএসপি আমাদেরকে জায়গা দিছে। বিকেএসপিতে যদি ক্যাম্প না হইতো, বিকেএসপিতে আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে হয়তো বা আমরা এত দূর এগোতে পারতাম না। দিনাজপুরে যে মতি ভাই আছে, পাপু ভাই আছে, সাইদ ভাই আছে, ইরফান ভাই আছে, সবাইকে, কেন ওনারা না থাকলে হয়তো আমি এই জায়গাটা থেকে উঠে যাইতে পারতাম না। দিনাজপুরে অনেক মাঠে সংকট, কেননা আগে আমরা যে মাঠে প্র্যাকটিস করতাম বড় মাঠ, সেটা আমাদের অফ করে দিছে। এখন আমি বিকেএসপি থেকে যে বাসায় আসছি, আসে প্র্যাকটিস করার মতন কোনো প্লেস আমার নাই। সো দিনাজপুরে যদি একটা মাঠ করা হতো তাহলে অবশ্যই ভালো হতো। মেয়ের সাফল্যে গর্বিত বাবা মা, তাদের প্রত্যাশা মেয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। অর্পিতার সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরাও। সবার কাছে আমি দোয়া চাই, মা হিসেবে সবাই ওকে দোয়া করবেন, ভবিষ্যৎ যেন ভালো কিছু করতে পারে, ও যেন ভালোভাবে খেলতে পারে, ও যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে। ভবিষ্যতে আমাদের এটাই আশা, মানে ও ভালো খেলবে, ভালো জায়গায় যাবে, দেশের খুব সুনাম হবে, বাংলাদেশের সুনাম হবে। তারা বাংলাদেশের জন্য যে সুনাম বয়ে আছেন, এটি আমাদের জন্য অনন্য। অর্পিতা হকি খেলে তার আমরা অনেক খুশি। তবে অর্পিতার শুরুটা সহজ ছিল না। অনুশীলনের ঘাটতি, প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব, নানা প্রতিবন্ধকতার পরও থেমে থাকেনি অর্পিতা। আমাদের দিনাজপুর থেকে অর্পিতা পাল যে বাংলাদেশ টিমকে লিড করছে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তার ক্রেডিট, সে নিজে থেকেই অনেক চেষ্টা করতো, হার্ডওয়ার্ক করতো। হ্যাঁ, আমরা জাস্ট সাপোর্ট করছি, মতি ভাই, পাপ্পু ভাই, ওনাদেরকেও ধন্যবাদ। ওনারা যদি সাপোর্ট না করতে হয়তো বা হকির পজিশন এরকম হতো না। আমরা অত্যন্ত খুশি যে দিনাজপুরের দুজন মেয়ে আমাদের ছিল, অর্পিতা ক্যাপ্টেন ছিল, তার নেতৃত্বে বাংলাদেশ টিম রানার্স আপ হয়েছে। আমরা অত্যন্ত দিনাজপুরবাসী এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে যারা আমরা সম্পৃক্ত, আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে দিনাজপুরের মেয়ে এই প্রথম আন্তর্জাতিক কোনো মহিলা টুর্নামেন্টে প্রথম নেতৃত্ব দিয়ে বাংলাদেশ একটা ভালো রেজাল্ট করেছে। আমরা অত্যন্ত গর্বিত। এশিয়ান গেমস বাছাই পর্বের আগে ক্রীড়া ভাতায় যুক্ত হয় বাংলাদেশ নারী হকি দল, যার ফলে প্রতি মাসে অর্পিতা পাবেন 1 লাখ টাকা। তার এই অর্জনে ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা দিনাজপুরবাসীর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, দিনাজপুর। ফুটবলাররা ক্যাম্পে সময় মতো যোগ না দিলে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকো ফুটবল ফেডারেশন। লিগা এমএক্সের যেসব ফুটবলার বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকে যোগ দেবে না, তাদেরকে মূল স্কোয়াডে রাখা হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। বিশ্বকাপের জন্য মেক্সিকো যেই প্রস্তুতি পরিকল্পনা নিয়েছে, তার সঙ্গে দেশটির ক্লাব ফুটবলের ঘরোয়া ও মহাদেশীয় প্রতিযোগিতার সূচি সাংঘর্ষিক হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ ফুটবল এবার মেক্সিকোর জন্য একটু বিশেষ। 18 বার বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে তাদের যাত্রা। 2022 কাতার বিশ্বকাপটাও ছিল ব্যর্থতায় ঘেরা। আর্জেন্টিনার কাছে হার, সৌদি আরবের বিপক্ষে 2-1 গোলের জয় ও পোল্যান্ডের বিপক্ষে ড্র করে গ্রুপে তৃতীয় স্থানে থেকে বিদায় নিতে হয় দ্য ট্রাই কালারকে। এবার যুক্তরাষ্ট্র, কানাডার সঙ্গে আয়োজক হিসেবে আছে মেক্সিকো। এই গ্রুপে তাদের 3 প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া ও চেক রিপাবলিক। বিশ্বকাপ নিয়ে বেশ সতর্ক দেশটির ফুটবল ফেডারেশন, তাই তো আগে ভাগেই 6 মে থেকে শুরু হয়েছে বিশ্বকাপের ক্যাম্প। এজন্য লিগা এমএক্স এর সঙ্গে আগে থেকেই এ বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায় ফেডারেশন। তবে বিপত্তি বাধে নির্ধারিত দিনে ক্যাম্পে বেশ কয়েকজন ফুটবলার যোগ না দেয়। এতেই খেপেছে দেশটির ফুটবল ফেডারেশন। বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়ে দিয়েছে দলের সবাই মেক্সিকো সিটির হাই পারফরমেন্স সেন্টারে রিপোর্ট করবে। কোচিং স্টাফের নির্দেশনা অনুযায়ী যেসব খেলোয়াড় অনুশীলন ক্যাম্পে যোগ দিতে ব্যর্থ হবে, তারা বিশ্বকাপের দল থেকে বাদ পড়বে। তবে ফেডারেশন বেশিরভাগ ক্লাবের ক্ষেত্রে কঠোর হলেও ব্যতিক্রম নিয়ম রেখেছে তলুকা ফুটবল ক্লাবের ক্ষেত্রে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের ফিরতি লেগে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মাঠে নামবে তারা। প্রথম লেগে 2-1 গোলে হেরে পিছিয়ে আছে ক্লাবটি। তলুকার যেসব ফুটবলার মেক্সিকোর অনুশীলন ডাক পেয়েছে, তারা এই ম্যাচের পর ক্যাম্পে যোগ দেবে।
মেক্সিকো ফুটবল ফেডারেশনের পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্লাব গুয়াদালাহারার মালিক আমুয়ারি ভোগারা। দেশীয়দের প্রাধান্য দিয়ে মূলত দল গড়ে থাকে ক্লাবটি। এই দল থেকে বিশ্বকাপের দলে আছেন 5 থেকে 6 জন ফুটবলার। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ক্যাম্প থেকে ওই ফুটবলারদের ছেড়ে দেওয়ার জন্য মেক্সিকো জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের আগিয়েরের কাছে আবেদন জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সে সঙ্গে ফেডারেশনকেও কঠোর হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ক্লাবটি। তবে ক্যাম্পের সঙ্গে ক্লাবগুলোর সূচি সাংঘর্ষিক হওয়ায় দূরত্ব বেড়েই চলেছে দুপক্ষের মাঝে। বিশ্বকাপ সামনে রেখে এ সমস্যার দ্রুত সমাধান চান সমর্থকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। দেশে ইলেকট্রনিক স্পোর্টসের পরিধি আরও বাড়াতে চায় বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন বাইডেসা। ইলেকট্রনিক গেমস নিয়ে দেশের মানুষের ধারণাও বদলে দিতে চান তারা। এই গেমসের মাধ্যমে রেমিটেন্স আয়ের সম্ভাবনার কথা গেমারদের কাছে ছড়িয়ে দিতে চান বাইডেসার কর্মকর্তারা। বিশ্বের ক্রীড়াঙ্গনে এখন বড় একটা অংশ জুড়ে আছে ইলেকট্রনিক গেমস। বিভিন্ন দেশে নিয়মিত আয়োজন হচ্ছে এই গেমসের বড় বড় সব আসর, যেখানে থাকে বিশাল অঙ্কের প্রাইজ মানি। দিন দিন আরো বড় হচ্ছে ইলেকট্রনিক গেমসের এই ইন্ডাস্ট্রি। ধারণা করা হচ্ছে 2026 সালের মধ্যে এই পুরো ই গেমসের মার্কেট ভ্যালু দাঁড়াবে $5.1 বিলিয়ন। কিছুটা দেরিতে হলেও ইলেকট্রনিক গেমসে প্রবেশ করেছে বাংলাদেশ। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বে আয়োজিত হওয়া আসরগুলোতে অংশ নিচ্ছে বাংলাদেশের গেমাররা, যাদের মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন বাইডেসা, যারা প্রস্তুত করছেন বাংলাদেশের গেমারদের এবং জাতীয়ভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন টুর্নামেন্টে। আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে খেলাটাকে এর মাধ্যমে প্রফেশন হিসাবে নেওয়া, এর মাধ্যমে রেমিটেন্স আর্নিংয়ের ব্যবস্থা করা এবং আমাদের ইয়াং যারা জেনারেশন রয়ে গিয়েছে তারা খেলাটা শুধুমাত্র টাইম পাস হিসাবে যেন না করে, এর মাধ্যমে যেন নিজস্ব আয়েরও ব্যবস্থা তৈরি হয়, এর ব্যাপারেই একটা স্ট্রাকচার তৈরি করা। পুরো ইয়ারলি স্পোর্টসের প্রাইজ মানি মার্কেটে 3600 কোটি টাকা। এছাড়া আপনি চিন্তা করেন, আপনি যেরকম ছেলেমেয়েরা এখানে চাকরি পেতে কষ্ট হয়, কিন্তু যদি স্পোর্টস আন্ডারস্ট্যান্ড করে, বিশ্বে এতগুলো টিম, এতগুলো অর্গানাইজেশন, এদের সাথে আপনি কাজ করতে পারবেন। ইলেকট্রনিক গেমসের ব্যাপ্তি নিয়ে তেমন একটা ধারণা নেই এই দেশের সাধারণ মানুষের। অনেকেই দেখেন ভিন্ন চোখে। সেই ধারণা পরিবর্তন করতে চায় বাইডেসা। ইলেকট্রনিক গেমসের মাধ্যমে যে রেমিটেন্স আয় করা যায়, এই বার্তা সাধারণ গেমারদের কাছে পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে গেমারদের জন্য কোচ ও বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন করার কথাও জানান বাইডেসার কর্মকর্তারা। ভালো কোচের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, এবং যেটা আমরা অলরেডি প্ল্যান করেছি, আমাদের যারা পূর্ববর্তী প্লেয়ার যারা খুব ভালো করেছিল তাদেরকে আমরা কোচ হিসাবে আমাদের সাথে আছে এবং তারা চেষ্টা করছে যে ভালো কিছু করার জন্য। আমি আশাবাদী। স্পোর্টসকে সবাই এটাকে ক্যাসিনো গেমসের সাথে তুলনা করে। এটা ক্যাসিনো গেমস না। এশিয়ান গেমস, অলিম্পিক্সে এটারও একটা ছোট পোর্শন আছে। এটা যদি ক্যাসিনো গেমস হতো তাহলে কি এটা হওয়া সম্ভব হতো? বাবা মারা মনে করে যে ছেলেমেয়েরা খেলে সময় নষ্ট করছে, সারাদিন গেম অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ওরা কিছু করছে না। কিন্তু সব কিছু রাইট মাত্রাতে করলেই তো ঠিক, ভুল মাত্রাতে সব কিছুই তো মানে বেঠিকভাবেই চলে, রাইট? সো ওইভাবে আপনি যদি চিন্তা করেন, স্পোর্টস এডুকেশনটা আমাদের সোশ্যালভাবে একটু করতে পারলে আমরা ইনশাআল্লাহ এটা থেকে একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবো। সাম্প্রতিক সময়ে বাইডেসের ব্যানারে বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের গেমাররা, যার মধ্যে ছিল ওপেন ই স্পোর্টস স্টুডেন্ট গেমস, গ্লোবাল ই স্পোর্টস, স্ট্রিট ফাইটের মতো টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিপিএল এ ফিক্সিং সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ক্রিকেটার অমিত মজুমদার সহ সাময়িক নিষিদ্ধ 5 জন জড়িত নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা। শুক্রবার বছরের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরে পিন্ডির স্মৃতি ফিরিয়ে আনতে চান শান্ত। ইনজুরিতে বাবরকে হারিয়ে ব্যাকফুটে শান মাসুদ। এবং মাসিক $26,000 বেতনে ওয়েলসের ক্রিস কোলম্যানকে হামজা জামালদের দায়িত্ব দিতে চায় বাফুফে। বনিবনা না হওয়ায় বাদ রোজারিও। আর্থিক সাহায্যে ইতিবাচক মন্ত্রণালয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। মাকসুম, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গী থাকুন সময়।